তবে সাফল্যের পাশাপাশি গত 12 বছরে বর্তমান শাসক দলকে ঘিরে তৈরি হয়েছে একাধিক বিতর্ক। উঠেছে অভিযোগ চিটফান্ড, কয়লা, গরু পাচার, রেশন, শিক্ষা ও পৌরসভার নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে দলের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদ ও তাদের পরিবারের সদস্যদের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে জেরবার গোটা দল। দলের প্রথম সারির নেতা, বিধায়ক থেকে শুরু করে মন্ত্রীরা রয়েছেন জেল হেফাজতে, যা কিছুটা হলেও অস্বস্তিতে ফেলে দিয়েছে তৃণমূল। আলোর সঙ্গে থাকবে অন্ধকার, সাফল্যের পাশাপাশি থাকবে বিতর্ক। তাই গত 12 বছরে সাফল্যের পাশাপাশি বর্তমান শাসক দলকে ঘিরে তৈরি হয়েছে একাধিক বিতর্ক। কয়লা, গরু, শিক্ষায় নিয়োগ, পৌরসভা, রেশন কেলেঙ্কারির মতো একাধিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে রাজ্যের বর্তমান শাসক দল ও তাদের নেতাদের বিরুদ্ধে। চিটফান্ড এবং নারদা ঘুষকাণ্ডে নাম জড়িয়েছে দলের একাধিক নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও তাদের পরিবারের সদস্যদের। সমস্ত দুর্নীতিতেই তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, সিবিআই। বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, একাধিক বিধায়ক, বীরভূমের দুর্দান্ত প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও পরিবারের সদস্য ও সহযোগীরা। আর এইগুলোকেই হাতিয়ার করে তৃণমূলকে কোণঠাসা করতে পথে নেমেছে বিজেপি, কংগ্রেস, বামেদের মতো বিরোধী দলগুলো, যা কিছুটা হলেও অস্বস্তিতে ফেলেছে এবং চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। তবুও তৃণমূলের প্রতি আস্থা হারায়নি মানুষ। ভোট লুট, নির্বাচনী সন্ত্রাসের মতো বিরোধীদের হাজার নেতিবাচক প্রচার সত্ত্বেও গত 12 বছরে তৃণমূল কংগ্রেস পৌরসভা, পঞ্চায়েত, লোকসভা নির্বাচনগুলোতে আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। তবুও দলের কোনো মতাদর্শ নেই। সাফল্যের থেকে দুর্নীতি বেশি বলে একের পর এক তীরে তৃণমূলকে বিদ্ধ করে চলেছে বিরোধীরা। তৃণমূল কংগ্রেস কোনো মতাদর্শ তৈরি করতে পারেনি, এটা ওদের সবচেয়ে বড় ব্যর্থতা। তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল, না কোনো আদর্শ তৈরি করতে পেরেছে, না কোনো হেরিটেজ তৈরি করতে পেরেছে। লক্ষ্য ছিল একটাই, সিপিএমকে ক্ষমতা থেকে সরানো। কিন্তু তারপরে না, দলটা অদ্ভুত একটা জায়গা, একটা ক্ষমতাকেন্দ্রিক দল হয়ে গেল। হাউ টু রিমেইন ইন পাওয়ার। প্রথমে ছিল হাউ টু রিমুভ সিপিআইএম ফ্রম পাওয়ার, এরপর হচ্ছে হাউ টু রিমেইন ইন পাওয়ার। ফলে হচ্ছে কি, সেই দলটার না আছে কোনো ক্রমোচ্চ কর্তৃত্ব, না আছে নিয়ন্ত্রণ। একজনকে কেন্দ্র করে দলটা আবর্তিত হয়, তার সাফল্য তার ব্যর্থতা, দলের সাফল্য দলের ব্যর্থতা। ফলে এটা ওই দস্যু রত্নাকরের মতো, যখন আমি এনে দিতে পারছি সবাই আমার পক্ষে, আর যেই আমি বলবো ভাই আমার পাপের ভাগ নিবি, তখন কেউ রাজি হবে না। তাই ব্যর্থতা শুরু হলে কেউ থাকবে না। কিন্তু একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসে প্রশাসন হাতে আছে, প্রশাসন নিয়ে সরকার চালাচ্ছে, ইটস ওকে, এর জন্য বিরাট কৃতিত্ব দাবি করার কিচ্ছু হয়নি। কিন্তু লং টার্ম প্ল্যানিং কোথায়? পশ্চিমবাংলা যখন ক্ষমতা এসেছিল 1,92,000 কোটি টাকা সিপিএম দেনা রেখে গিয়েছিল, এরা ওটাকে 6 লক্ষ কোটি করে দিল। এবং এই লোনটা কি, এই লোনটা কোনো উৎপাদক খাতে ব্যবহারই হয়নি। এই গোটা লোনটা ব্যবহার করা হয়েছে খেয়ে ফেলতে, 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে ভোট কিনতে। ফলে নতুন যে সরকার আসবে তার সামনে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। পশ্চিমবাংলা চালাবে কী করে? ফলে এখন যেটা হয়েছে, এটা হচ্ছে ক্ষমতা। আমি ক্ষমতা ধরে রাখবো, কারণ এরা খুব ভালোভাবে জানে ক্ষমতা থেকে একবার রিমুভ হয়ে গেলে, ক্ষমতা থেকে সরিয়ে গেলে যে ব্যাকলাশ হবে, মানুষ এটা সামলাতে পারবে না। ফলে এখন ওদের মোটো একটাই, ক্ষমতায় থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা, একটা রাজনৈতিক দলের শাসনাধীনে যদি টপ টু বটম এই ধরনের দুর্নীতি হয়, মানুষ তো প্রশ্ন করবেই যে কী করছেন আপনারা। আচ্ছা, তৃণমূল কংগ্রেসে যারা সরকার চালাচ্ছেন, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সর্বোচ্চ নেতৃত্ব, আমরা জানি একটা আমরা যে শাসন ব্যবস্থায় থাকি ওটাকে বলে দায়বদ্ধ শাসন ব্যবস্থা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ যেমন কেন্দ্রে দায়বদ্ধ, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভা সেও দায়বদ্ধ। কোন মন্ত্রী কী করছে আপনি যদি ধরতে না পারেন, তাহলে আপনি ব্যর্থ। আর আপনি যদি জেনে কিছু না বলে থাকেন, তাহলে আপনি সমান অপরাধী। এর বাইরে কিচ্ছু নয়। কিন্তু আমি যদি মুখ্যমন্ত্রী হই, আমার মন্ত্রী যদি কিছু অন্যায় করে থাকে, আমি জানতে পারলাম না, তাহলে লোকে বলবে আপনি মশাই একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী। আর আমি জেনে যদি কিছু না করি, বলবে আপনি অপরাধ করেছেন, কারণ আপনি জেনে কেন করেননি। এর বাইরে বেরোনোর জায়গা নেই কিন্তু। ফলে এখন এই সমস্যা নিয়ে চলতে হবে এই দলটাকে, কিচ্ছু করার নেই। এবং আগামী দিনে এইটা তাড়িয়ে বেড়াবে, এই যে দুর্নীতির অভিযোগ, এটা তাড়িয়ে বেড়াবে দলটাকে, এর মুখোমুখি হতেই। নন্দীগ্রামকে কেন্দ্র করে ষড়যন্ত্রের জাল সর্বোচ্চ সীমা অতিক্রম করল। যে নন্দীগ্রামে বামপন্থীরা বা সরকার 1 ছটাকও জমি নেবে না বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করবার পরেও সেখানে জমি রক্ষা কমিটির নাম করে প্রতিরোধ আন্দোলনের নামে কার্যত সিপিআইএমকে খুন করা হলো প্রত্যেক দিন।
এবং তখন মাওবাদীরা এসে জুটল তার সঙ্গে, এবং সেই মাওবাদী কিষেনজির কী পরিণতি হয়েছে তাও আপনারা জানেন। সিঙ্গুরকে কেন্দ্র করে 400 একর জমির দাবি জানিয়ে কার্যত নিজেরা সরকারে এসে জমি ফেরত দিতে না পারা, বিধানসভা ভাঙচুর, এই সব কিছুর মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস এমনিতে বামফ্রন্ট সরকারে থাকার কারণে যে প্রতিষ্ঠান বিরোধিতার আবহাওয়া স্বাভাবিক নিয়মে তৈরি হয়েছিল, সেটার সঠিক ব্যবহার করতে পেরেছে, এ ব্যাপারে কোনো সংশয় নেই। এবং এটা ব্যবহার করবার মধ্য দিয়ে শেষ পর্যন্ত 2011 সালে আমাদের পরাজিত করে তৃণমূল কংগ্রেস সরকারে এসেছে। যারা তৃণমূল কংগ্রেসকে সরকারে এনেছিলেন তারা ভেবেছিলেন যে এই নতুন সরকার পশ্চিমবাংলার জন্য অনেক কিছু করবে। আজকে তাদের অভিজ্ঞতা হচ্ছে এইটা, যেই সরকার যখন এসেছিল তখন রাজ্যের ঋণ ছিল 1,87,000 কোটি টাকা, যেটাকে এরা 2 লক্ষ কোটি টাকা বলতো। আজকে এই সরকার সেই ঋণকে 6,38,000 কোটি টাকায় নিয়ে গেছে। যখন বামফ্রন্ট সরকার এসেছিল তখন এই রাজ্যে যে প্রাইমারি স্কুল ছিল, আজকে তার ভিতর থেকে 8,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। 27,000 প্রাইমারি স্কুল চলছে প্রধান শিক্ষক ছাড়া, 16,000 প্রাইমারি স্কুল চলছে একজন মাত্র শিক্ষক নিয়ে। যখন বামফ্রন্ট সরকার চলে গেছিল তখন এই রাজ্য খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ছিল। আজকে এই রাজ্যে খাদ্য উৎপাদন বৃদ্ধি হলেও জনসংখ্যার বৃদ্ধির তুলনায় খাদ্য উৎপাদন বৃদ্ধির হার কম হওয়ায় খাদ্যে আমরা আবার পরনির্ভরশীল হচ্ছি। যখন বামফ্রন্ট সরকার চলে গেছিল তখন রাজ্যে বড় এবং মাঝারি কলকারখানা বন্ধ ছিল মাত্র 85টা, এখন সেটা 2,371টা। যখন বামফ্রন্ট সরকার চলে গেছিল তখন এই রাজ্যে স্বাস্থ্যকেন্দ্র বলতে যা ছিল সেগুলোতে পরিষেবা পেত মানুষ, এখন সেগুলোতে রেফারের চিঠি পায় মানুষ। যখন বামফ্রন্ট সরকার চলে গেছিল তখন এই রাজ্যে প্রতি বছর টেট এসএসসির মাধ্যমে নিয়োগ হতো, এখন সেই নিয়োগ বন্ধ হয়ে গেছে, কার্যত উঠে গেছে। এবং সেই নিয়োগ প্রক্রিয়ায় যে ভয়াবহ দুর্নীতি হয়েছে, কয়লা পাচার, বালি পাচার, গরু পাচার, পাথর পাচার, এই সব কিছু মিলে যে ভয়াবহ দুর্নীতি হয়েছে। বামফ্রন্ট সরকারের আমলে অনেক কাউন্সিলর ছিল, অনেক পঞ্চায়েত মেম্বার ছিল। এমন খুব রেয়ার কেস আছে যে যিনি পঞ্চায়েত মেম্বার হওয়ার আগে, কাউন্সিলর হওয়ার আগে সাইকেল চালাতেন আর কাউন্সিলর হওয়ার পরে 2 বছরের ভিতর গাড়ি চলা শুরু করলেন। আর তৃণমূল আমলে এমন কেস খুব রেয়ার আছে যে যিনি কাউন্সিলর হওয়ার আগেও সাইকেল চালাতেন, কাউন্সিলর হওয়ার 2 বছর পরেও সাইকেলই চালান। ফলে এই যে সর্বস্তরে দুর্নীতিকে পরিব্যাপ্ত করা, 75-25 ভাগে এলোমেলো করে দে মা লুটে পুটে খাই, এই ফর্মুলার মধ্যে গোটা রাজ্যকে নিয়ে আসা এবং কার্যত গোটা রাজ্যটাকে একটার পর একটা প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যটাকে অনেকটা সরকারের দয়ার দানের উপর নির্ভর করে ফেলা, এই রকম একটা জায়গায় এই রাজ্যটাকে নিয়ে যাওয়া হয়েছে। এত ঢাকঢোল পিটিয়ে যে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলা হয়, এই লক্ষ্মীর ভাণ্ডারের তুল্য প্রকল্প পশ্চিমবাংলা থেকে অনেক আগে তামিলনাড়ু সরকার গ্রহণ করেছে। তার 3,000 টাকা দেয় মাসে মহিলাদের, কিন্তু সেই প্রচার নেই। আর এ রাজ্যের 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার, ভয়াবহ প্রচার। কন্যাশ্রী প্রকল্পের অরিজিনাল নাম ইনসেন্টিভ স্কিম ফর গার্লস স্টুডেন্টস, ওটা 2006 সালে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীনই চালু হয়ে গেছিল রাজ্যে। সেই প্রকল্পকে তখন মাসে 100 টাকা করে, বছরে 1200 টাকা একজন ছাত্রীর অ্যাকাউন্টে জমা পড়তো। উনি এসে সেটার নাম কন্যাশ্রী দিয়ে এককালীন 500 টাকা করে দিলেন, আসলে 700 টাকা কমলো, পরে বাড়িয়ে 750 টাকা করলেন, এখনও 550 টাকা কম। কিন্তু প্রচারের রমরমায়, প্যাকেজিংয়ের জন্য সেই প্রকল্পের নামে এই পুরস্কার, ওই পুরস্কারের ঘোষণা চলছে। বামফ্রন্ট সরকার থাকাকালীন অনেক আন্তর্জাতিক পুরস্কার আমরা পেয়েছি, কিন্তু এই প্রচারের ঠক্কানি ছিল না। বাংলা সিনেমার অগ্রগতির জন্য বামফ্রন্ট সরকার যে ভূমিকা পালন করেছে, সত্যজিৎ রায় থেকে শুরু করে ধৃতিমান চট্টোপাধ্যায়, মৃণাল সেন, একটার পর একটা সিনেমা জগতের দিকপাল্লা, সৌমিত্র চট্টোপাধ্যায়, সকলেই সে কথা স্বীকার করে গেছেন। আর এখন বাংলা সিনেমা উৎসবে সিনেমা পরিচালক, প্রযোজক, অভিনেতা, অভিনেত্রীদের চাইতে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি বেশি দেখা যায়। রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিটাকে বদলে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং গোটা রাজ্যের রাজনীতিকে দুর্বৃত্তায়নের হাতে
গোটা রাজ্যের রাজনীতির ক্রিমিনালাইজেশন করেছে তৃণমূল কংগ্রেস। সবচাইতে ভয়াবহ অবস্থা হচ্ছে এইটা যে তৃণমূল কংগ্রেসের এই অর্থলোলুপতার রাজনীতি আজকে তৃণমূল কংগ্রেসের ভেতরে একটা মুষল পর্ব তৈরি করেছে, যার ফলে একটার পর একটা জায়গায় তৃণমূল কংগ্রেসের দ্বারা তৃণমূল কংগ্রেস খুন হচ্ছে। আমরা জানি না এই খুনের রাজনীতির শেষ কোথায়। নারীর নিরাপত্তা ভয়ঙ্কর রকমের বিঘ্নিত। হাঁসখালির ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে নেতাপুত্রের জন্মদিনে একজন নারীকে ভোগ্যায় পরিণত করে মৃত্যুর আগেই তাকে মৃত বলে ঘোষণা করে সেই প্রায় জীবন্ত মেয়েটাকে নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে দেওয়া, এ অনাচার, এই নৃশংসতা পশ্চিমবাংলা কোনো দিন স্বপ্নেও কল্পনা করতে পেরেছে বলে আমরা মনে করি না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপুর সংসার লিখেছিলেন, এখন বেঁচে থাকলে অপার সংসার লিখতেন। অনুব্রত মণ্ডল তার কন্যা, মানিক ভট্টাচার্য তার স্ত্রী পুত্র, জ্যোতিপ্রিয় মল্লিক তার স্ত্রী কন্যা, 58টা ফিক্সড ডিপোজিট তাদের নামে, 100-র বেশি স্ট্যাম্প পেপার। জ্যোতিপ্রিয় মল্লিকের ডাধার বাকিবুর রহমান তার 1632 কাঠা জমি। কোথায় গিয়ে থামবো, কোন পর্যন্ত বলে থামবো, ঠিক করা কঠিন। ভবিষ্যতের কথা ভেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো তরুণ প্রজন্মের হাতে দলের ব্যাটন অনেকটাই তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে গত কয়েকটি নির্বাচনে অভিষেকের নেতৃত্বে আশানুরূপ ফল করেছে তৃণমূল, আর সামনেই লোকসভা নির্বাচন। নরেন্দ্র মোদীর বিজেপি সরকারকে হাঁটাতে সমস্ত বিজেপি বিরোধী দলগুলোকে নিয়ে ইন্ডিয়া জোট তৈরিতে মুখ্য ভূমিকা নিয়েছেন মমতা ও অভিষেক। রাজ্য থেকে বামফ্রন্টকে সরানোর পর এবার মমতা অভিষেকের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস দেশ থেকে নরেন্দ্র মোদীর সরকারকে সরাতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সেই নিয়েও রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জোর আলোচনা। সম্প্রতি রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনে কংগ্রেস ভূপতিত হওয়ার পর ইন্ডিয়া জোটে অনেকটাই গুরুত্ব বেড়েছে তৃণমূলের। দলনেত্রী হলেও তরুণ প্রজন্মের হাতে দলের দায়িত্বভার তুলে দিতে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে দিয়েছেন ভাইপো তথা ডায়মন্ড হারবারের সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গত লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে দলকে সমানভাবে নেতৃত্ব দিচ্ছেন অভিষেক। কেন্দ্রের 100 দিনের বকেয়া টাকা বন্ধের প্রতিবাদে দিল্লির রাজপথ থেকে শুরু করে রাজভবনের সামনে মেহনতি মানুষদের নিয়ে আন্দোলন ও ধর্নায় বসেছেন অভিষেক। নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে উন্নয়নের ফোয়ারা ফুটিয়েছেন। রাজ্যের গণ্ডি পেরিয়ে মমতা ও অভিষেকের যৌথ উদ্যোগে তৃণমূল বিস্তৃতি লাভ করেছে দেশের বিভিন্ন রাজ্যে। অসম, গোয়া, ত্রিপুরা, অরুণাচল প্রদেশে বৃদ্ধি পেয়েছে সংগঠন। আঞ্চলিক দল থেকে তৃণমূল হয়ে উঠেছে জাতীয় রাজনৈতিক দল। যদিও জাতীয় নির্বাচন কমিশন তৃণমূলের জাতীয় রাজনৈতিক দলের তকমা কেড়ে নিয়েছে সম্প্রতি, তাতেও রাজনৈতিক অভিসন্ধি দেখছে তৃণমূল। সামনেই লোকসভা নির্বাচন, আর তাতেই এখন পাখির চোখ মমতা ও অভিষেকের। কেন্দ্র থেকে নরেন্দ্র মোদীর বিজেপি সরকারকে হটাতে তৃণমূল সহ সমস্ত বিজেপি বিরোধী দলগুলোকে নিয়ে তৈরি হয়েছে ইন্ডিয়া জোট। জোট তৈরিতে অন্যতম উদ্যোগী ও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই 24-এর লোকসভা নির্বাচন তৃণমূলের কাছেও বড় চ্যালেঞ্জ। রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রীর আসনে প্রথম বাঙালি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বসবেন কিনা তা সময়ই বলবে। তৃণমূল কংগ্রেস 1998 সালের 1 জানুয়ারিতে আত্মপ্রকাশ করে। তার এক ইতিহাস আছে। সীতারাম কেশরী দানাপুরের বৃদ্ধ কংগ্রেস সভাপতি ছিলেন। লোকসভা নির্বাচনে টিকিট বন্টনের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে, অন্তত অর্ধেক আসনে, এরকম একটা রফাসূত্র হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই রফাসূত্র কার্যকর হয়নি। এবং মমতা যেভাবে বাম বিরোধী আন্দোলন করতেন, দিল্লির কংগ্রেস নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের রাশ খালি টানতে চাইতেন। 97 সালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এআইসিসির অধিবেশন বসে। দিল্লি থেকে কংগ্রেস স্পেশাল নামক একটি ট্রেনে কংগ্রেসের নেতারা আসেন। তারপর হাওড়া স্টেশন থেকে গরুর গাড়িতে করে তারা নেতাজি ইন্ডোরে যান। মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে একটি জনসভা করেন। অর্থাৎ ইনডোর কংগ্রেসের বিরুদ্ধে তিনি কর্মী সমর্থক যুব কংগ্রেসদের নিয়ে আউটডোর সমাবেশ করে কংগ্রেসের
কেসরি সহ নেতৃত্বকে চ্যালেঞ্জ করেন। তার কিছুদিন পরেই দল হিসাবে তৃণমূল কংগ্রেসের আত্মপ্রকাশ। 98 এবং 99 পরপর দুটো লোকসভা নির্বাচনে সম্ভবত 8 থেকে 9টি আসন পেয়েছিল, বিজেপির সঙ্গে জোট ছিল। 99 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হলেন অটলজির ক্যাবিনেটে। তেহেলকা ইস্যুতে আর ওই বঙ্গারু লক্ষ্মণের ঘুষ নেওয়ার ইস্যুতে তিনি এনডিএর সঙ্গ ত্যাগ করলেন। 2001-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হলো। নিজাম প্যালেসে তখন খুব বৈঠক হতো, কমলনাথ আসতেন, রফা সূত্র বেরোলো, কিন্তু ক্ষমতায় আসতে পারলেন না। তাহলে 1998-তে পথ চলা শুরু করে 98-99 দুটো লোকসভায় কংগ্রেসের থেকে ভালো আসন পেয়ে এনডিএ সরকারের মন্ত্রী হয়ে এনডিএ থেকে বেরিয়ে গিয়ে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে 2001-এর বিধানসভা নির্বাচনে বামেদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে 60টা আসন পেল তৃণমূল, প্রধান বিরোধী দল হলো। আবার কংগ্রেসের সঙ্গে সম্পর্ক চুকিয়ে বিজেপিতে ফিরে গেলেন, মানে এনডিএতে দপ্তরবিহীন মন্ত্রী, পরে কয়লা মন্ত্রী। 2004-এর লোকসভায় বিপর্যয়, মাত্র একটা আসন। তাহলে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে 2011 পর্যন্ত সালটা হচ্ছে বিরোধী দলের ভূমিকায়। লড়াই, সংগ্রাম, আন্দোলনের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নেতৃত্ব প্রতিষ্ঠা করেছেন। তিনি যে বামেদের বিরুদ্ধে একজন আপোষহীন রাজনৈতিক যোদ্ধা এবং বাম বিরোধী শক্তির একমাত্র সমাবেশ বিন্দু, সেটা পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করেছিল। তার ফলশ্রুতিতেই 2011-তে মমতার ক্ষমতায় আসা। যদিও 2011-এ কংগ্রেসের সঙ্গে জোট ছিল, কংগ্রেসের আর্থিক সহায়তা ছিল এবং নানা কিসিমের বামেরাও মমতাকে সমর্থন করেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আপোষহীন বাম বিরোধিতার জন্যই পশ্চিমবঙ্গের মানুষ তাকে বেছে নিয়েছিলেন সিপিএমের বিকল্প হিসাবে। তাহলে যাত্রা শুরু করার 13 বছর পরে ক্ষমতা লাভ, মসনদ লাভ, 34 বছরের বাম শাসনকে মুছে দিয়ে তৃণমূলের জমানা শুরু। কেউ তো ভাবতে পারত না যে সিপিএম এখান থেকে যাবে, বামফ্রন্ট এখান থেকে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই অসাধ্যটা সাধন করেছেন। সেখানে অনুঘটকের কাজ করে যে বামেদের দীর্ঘদিনের ক্ষমতায় থাকা প্রতিষ্ঠান বিরোধিতা, সিঙ্গুর, নন্দীগ্রাম, সর্বত্র পার্টিতন্ত্র ইত্যাদি, এবং সিঙ্গুর, নন্দীগ্রাম সত্যি অনুঘটকের কাজ করেছে। তারপরে তো নেতাই থেকে শুরু করে অনেক ঘটনা ঘটলো। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তি যিনি কংগ্রেস থেকে বেরিয়ে একটা রাজনৈতিক দল করে নিজে ক্ষমতায় এসেছেন এবং কংগ্রেসকে কার্যত অপ্রাসঙ্গিক করে দিয়েছেন। অতীতে কংগ্রেস থেকে অনেকেই বেরিয়েছিলেন, শরদ পাওয়ার বেরিয়ে এনসিপি করেছিলেন পূর্ণ সাংমাকে নিয়ে, কিন্তু কখনোই এককভাবে মহারাষ্ট্র ক্ষমতায় আসতে পারেননি। চিদম্বরম আর মুপানার তামিল মানিলা কংগ্রেস করেছিলেন, অচিরেই সে পাটচুকি দিয়ে কংগ্রেসে ফিরে গেছিলেন। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব যে কংগ্রেস থেকে তিনি বেরিয়ে তৃণমূল করলেন, সেই কংগ্রেসকেই কার্যত রাজ্যের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিলেন। এবার আসছে 2011 থেকে এখন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসক মমতা, ওটা বিরোধী নেত্রী মমতা। মাঝে ছোট টার্মে লেনমন্ত্রী ছিলেন বাজপেয়ীজির সময়, দ্বিতীয় মনমোহন সরকারে। এখন একথা অনস্বীকার্য যে পশ্চিমবঙ্গের স্বাধীনতা উত্তর কালপর্বে সবথেকে বড় আর্থিক অপরাধগুলো সংগঠিত হয়েছে তৃণমূল জমানায়। আবার সরকার একই সঙ্গে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামাজিক কর্মসূচি নিয়েছে, একটা বেনিফিশিয়ারি ক্লাস তৈরি হয়েছে, সংখ্যালঘুরা মমতাকে সমর্থন করছেন। আবার এই দুর্নীতির অভিযোগ পশ্চিমবঙ্গে কখনো ওঠেনি। পার্থ, বালু সব জেলে, কেষ্টর মতো জেলে একাধিক বিষয় ইডি সিবিআই তদন্ত করছেন, অনেক প্রভাবশালী ডাক পাবেন শোনা যাচ্ছে। তাহলে দুর্নীতির অভিযোগে এই মমতা ডিসপেন্সেশন বিদ্ধ, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আবার একই সঙ্গে হরেক কিসিমের সামাজিক প্রকল্পের সুফল মানুষ পেয়েছে। এই যে কেসিআর নির্বাচনে হারলেন তেলেঙ্গানায়, কেসিআরও সামাজিক সুরক্ষার প্রকল্প কম নেননি, কোনো কোনো ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বেশি নিয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পরিবারতন্ত্রের অভিযোগ। তাই সামাজিক প্রকল্পের কর্মসূচি দিয়ে কিন্তু তিনি দুর্নীতির অভিযোগকে ঠেকাতে পারলেন না, সেই জন্য তার সরকার চলে গেল। যে কেসিআর তেলেঙ্গানা আন্দোলনের অন্যতম মুখ ছিল, যিনি উদ্যোগী হয়েছিলেন তেলেঙ্গানা রাষ্ট্র গঠনের জন্য, এই রাজ্য গঠনের জন্য, তাকে কিন্তু 10 বছরের মধ্যে রাজ্যপাত খোয়াতে হলো
এই দুর্নীতির অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর কালপর্বে এই যে আর্থিক অপরাধগুলো সংগঠিত হয়েছে, নিয়োগ দুর্নীতি, তারপরে তোমার রেশন দুর্নীতি, শুনছি মিড ডে মিল, পিপিই কিট, পুরসভায় নিয়োগ দুর্নীতি, একের পর এক, তাহলে এই দুর্নীতির অভিযোগে এই শাসক দল বিদ্ধ। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এখন ডেসপারেটলি ট্রাই করছেন যে তার সরকার কী কী সামাজিক প্রকল্প নিয়েছে সেই প্রকল্পগুলোকে সামনে রেখে মানুষের আস্থা ফেরাতে। এটা হচ্ছে খুব ডিফিকাল্ট টাস্ক তার কাছে। যে পর্যায়ে আমরা দাঁড়িয়েছি, যে দুর্নীতির অভিযোগ কতটা প্রভাব ফেলবে ভোটারদের মনে, নাকি এই সরকারের সামাজিক কর্মসূচি লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে একই রকম সমর্থন দেবে। কিন্তু কেসিআরের এক্সাম্পল দেখিয়ে দিচ্ছে যে সামাজিক কর্মসূচি সর্বরোহ হলো বিশল্যকরণী নয়। শিবরাজ সিং চৌহান তো সামাজিক কর্মসূচি নিচ্ছেন, লাডলি বেহানা যোজনায় মহিলারা ওভারওয়েলমিংলি শিবরাজকে সাপোর্ট করেছে। 18 বছর পরে একটা সরকারের প্রো ইনকামবেন্সির জন্যই তো 8% বেশি ভোট পেয়েছে। শিবরাজের স্বচ্ছ ভাবমূর্তি, ব্যাপম ছাড়া সেই রকমভাবে কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি, এটা প্রো ইনকামবেন্সি হয়েছে। সামাজিক কর্মসূচি শুধু তৃণমূল চালায় না। তাহলে তৃণমূলের কাছে রজত জয়ন্তী পেরোবার পর সবথেকে বড় চ্যালেঞ্জ যে জনসমর্থন তারা পেয়েছে, 21-এও পেয়েছে, সেই জনসমর্থন তারা ধরে রাখতে পারবে কিনা। কারণ ওই বারবার বলছে দুর্নীতির কাঁটায় বৃদ্ধ শাসক দল। তা দুর্নীতির অভিযোগ পশ্চিমবঙ্গের মানুষকে কতটা প্রভাবিত করবে তার উপরে নির্ভর করছে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এয়ার অ্যাপারেন্ট হিসাবে ঘোষণা করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, অভিষেকের কি সেই রাজনৈতিক প্রজ্ঞা আছে? তৃণমূলের যারা পুরনো লোক তাদের অনেকের সঙ্গেই অভিষেকের সম্পর্ক পুতিন আর জেলেনস্কির মতো। এই যে বিজেপি 3 রাজ্যের মুখ্যমন্ত্রী স্থির করলো, খুব ইনসিগনিফিক্যান্ট, কেউ জানতো না। কিন্তু বিজেপি এই গণতান্ত্রিক কাঠামোয় বিশ্বাস করে বলেই একজন নিচতলার পার্টির ওয়ার্কার সে কিন্তু মুখ্যমন্ত্রী হতে পারে। অমিত শাহ এবিভিপি করতেন, সেখান থেকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সভাপতি। মোদিজি এবিভিপি স্বয়ংসেবক থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী। কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে সেতু গণতন্ত্র নেই। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরাধিকারীকে সবাই বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেউ যদি সেটা মানতে না পারে তাহলে তৃণমূল কংগ্রেসে সে থাকতে পারবে না। তো একটা কি বলবো, পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দল, সিপিএম বিরোধিতার জন্যই যার জন্ম, সিপিএম যেখানে অপ্রাসঙ্গিক সেখানে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রাসঙ্গিকতা কতটা আছে প্রশ্ন আছে। দলটা বলে আমরা সর্বভারতীয়, কিন্তু আসানসোলের উপরে গেলে তার কোনো অস্তিত্ব নেই। তো ওই বললাম না, রাজমহল পাহাড়ের ওপারে যে ভারতবর্ষ সেখানে তৃণমূল নেই, ওটার নামে সর্বভারতীয়, আসলে আঞ্চলিক। তাহলে আঞ্চলিক দলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক থাকেন কী করে? এগুলো তো মৌলিক প্রশ্ন। তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলা লিড করবে, আমি লিড করব। এখানে 42 পেলেও তো 42 হয়, তো 42টা সাংসদ নিয়ে দেশের 543-এর মধ্যে 1/10 নয়, কী করে তিনি লিড করবেন? আসলে কংগ্রেস যত ক্ষয়িষ্ণু হবে তৃণমূলের তত আহ্লাদিত হবে, কারণ অ্যাট দ্য কস্ট অফ কংগ্রেস তৃণমূলের এখানে বোলবালা। তো এই সব কিছু মিলিয়ে একটা দল, তার যদি পলিটিক্যাল অ্যাম্বিশন থাকে, ন্যাশনাল অ্যাম্বিশন থাকে, তৃণমূলের কোনো নেতা বলতে পারবে ওদের বিদেশ নীতি কী, ওদের আর্থিক নীতি কী, ওদের অভ্যন্তরীণ নিরাপত্তা সম্পর্কে কী ধারণা, কিচ্ছু বলতে পারবে না, কারণ নেই। ক্যাডার বেস দল নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমায় দলটা চলেছে। এখন নেতৃত্বের ব্যাটন অভিষেককে উনি ট্রান্সফার করছেন, সেটা নিয়ে নবীন প্রবীণ দ্বন্দ্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে ডায়মন্ড হারবারে 70,000 লোককে তিনি বার্ধক্য ভাতা দেবেন। নিজে একটা মঞ্চ থেকে ঘোষণা করলেন। কোনো রাজনৈতিক দল এরকম হয়? এইসব ঘোষণা করতে গেলে মিটিং ডাকতে হয়, সবার পরামর্শ নিতে হয়, নিয়ে একটা কিছু বলতে, ওনার ইচ্ছা হলো উনি বলে দিলেন। তা এগুলো হচ্ছে গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী। তাই তৃণমূল কংগ্রেস রজত জয়ন্তী পেরিয়েছে, প্রায় 12-13 বছর বিরোধী, এখন প্রায় সমসাময়িক সময় তারা শাসক দলের। পশ্চিমবঙ্গের মানুষ বাম বিরোধী শক্তির সমাবেশ বিন্দু হিসাবে তৃণমূলকে দেখেছে,
কিন্তু তৃণমূল এখন বিজেপির আগ্রাসনের মুখে পড়েছে এবং ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। ফিউচারটার কি হবে সেটা এই মুহূর্তে আমি বলতে পারবো না। তৃণমূল কংগ্রেসের বলকানাইজেশন হতে পারে, নতুন তৃণমূল বলে যা শুনছি সেরকম হতে পারে। রাজনীতিতে সব কিছু সম্ভব। লোকসভা নির্বাচনে টিকিট বিলি প্রসঙ্গ যখন আসবে, তখন তৃণমূলের অভ্যন্তরীণ বিরোধ কোন পর্যায়ে দাঁড়ায় সেটাকে খেয়াল রাখতে হবে, তারপরেই বলা যাবে তৃণমূলের ভবিষ্যৎ কী। যত দিন যাচ্ছে দল বড় হচ্ছে, দলের নবপ্রজন্মের ছেলেমেয়েরা আসছেন, তারা দলের নেতৃত্বে আসছেন। আমি জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন দলের যুব সমাজের আইকনিক নেত্রী এবং দলের সেকেন্ড ইন কমান্ডার। তো নেশারি তার নেতৃত্বে বাংলায় এবং বর্তমান তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে দল একটা অত্যাধুনিক সময় যুগোপযোগী একটা দল হিসেবে পরিবর্তিত হয়েছে। আমাদের সময় তো সোশ্যাল মিডিয়া বা কম্পিউটার যুগ ছিল না, যেমন আমরা দল শুরু করেছিলাম। আস্তে আস্তে দলকে সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানে তথ্য প্রযুক্তির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া, নবপ্রজন্মের যে নাগরিক যারা যুব সমাজ, ছাত্র সমাজ, তাদের কাছে দলকে পৌঁছে দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদল তরুণ যুবক, তারা উচ্চশিক্ষিত তরুণ যুবক, তারা কাজ করে চলেছেন, দলকে শক্তিশালী করেছেন, সমৃদ্ধ করেছেন। এবং এই পরিবর্তনটাই আমাদের কাছে লক্ষণীয় যে আমাদের সময়ের পর থেকে এখন দলের পরিবর্তন এসছে। নবপ্রজন্মের নেতৃত্ব তারা সুন্দরভাবে চেষ্টা করছেন প্রতিনিয়ত মানুষের, আমাদের সামগ্রিক উন্নয়নটাকে মানুষের কাছে দরজায় পৌঁছে দেওয়া, ছাত্র যুব থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে এই উন্নয়নের পৌঁছে দেওয়া। পাশাপাশি যারা স্বৈরাচারী শাসক, কেন্দ্রীয় শাসক ব্যবস্থা তারা প্রতিনিয়ত শাসক শ্রেণী তারা প্রতিনিয়ত চেষ্টা করছে রাজ্যে কি কেন্দ্রে এই সরকারকে ডিস্টেবিলাইজ করার বা সরকারকে তার স্থিতিশীলতা নষ্ট করা। সেক্ষেত্রে প্রতি মুহূর্তে আমাদের এই যুব সমাজ, ছাত্র সমাজ তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করছে। আর মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি, তার পরিচয় আমাদের দলের সর্বোচ্চ পরিচয়। বাংলার মানুষের বিশ্বাসের জায়গা হচ্ছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটি আমাদের সবথেকে বড় মূলধন। আগে এরকম গ্রাম স্তরের নিউক্লিয়াসগুলো অত ছিল না। গ্রাম স্তরের যে নিউক্লিয়াসগুলো এখন সেগুলো অনেক অ্যাক্টিভাইজ হয়েছে, অনেক অ্যাক্টিভ পঞ্চায়েত আমরা সেটা প্রমাণ পেয়েছি যে গ্রাম স্তরে মানে অ্যাক্টিভাইজ হচ্ছে অনেক। কিন্তু আরও এটা আমার ব্যক্তিগত মত, আমি দীর্ঘদিনের রাজনীতি করে আমার যে মনে হয়েছে আরও সংগঠিত হওয়ার ব্যাপার আছে। আরও যত আমরা সংগঠিত হব তত আমরা তো শক্তিশালী হবই, আমরা মানুষকে পরিষেবা দিতে পারবো। একটা সময় বামফ্রন্ট সরকারকে সরিয়ে রাজ্যের ক্ষমতা দখল করবে তৃণমূল, তা কেউই কল্পনা করতে পারেন। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ভবিষ্যতে দেশ চালানোর দায়িত্ব তার হাতে উঠবে না এমনটা জোর দিয়ে কেউই কিন্তু বলতে পারবেন না। কারণ অসম্ভবকে সম্ভব করা লড়াই, সংগ্রাম, আন্দোলন, অফুরন্ত ইচ্ছে শক্তি ও হার না মানা জেদের অপর নাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস।